সরকারি নীতিমালা উপেক্ষা করে রাজধানীর অনেক স্কুলে ভর্তি কার্যক্রমে আদায় করা হচ্ছে অতিরিক্ত অর্থ। ক্ষুব্ধ অভিভাবকরা। আমাদের কোনো কিছুর দিকে না তাকিয়ে ওনারা এক ধাপে বেতন করে ফেলছে দ্বিগুণ। আগে তো আমরা কমিটির কাছে একটা অভিযোগ জানাইতে পারছি, এখন তো কমিটি হয় সিলেকশনে, আমাদের কোনো অভিযোগ কাজে লাগে না। কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। অভিযোগ করে না কেউ, মুশকিল হলো দেওয়ার আগে বলে না যে আমাকে দাবি করছে বেশি টাকা আমি দিব কি দিব না, তখন তাও ধরে ফেলতে পারি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আর টাকা ফেরত দিতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি তানজিমুনিয়াত। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধানমন্ত্রীর আহ্বানের পরও কার্যবিরতি থেকে সরে না আসার ঘোষণা পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের। বেতন বৈষম্যের বিষয় নিয়ে সরকারকে বৈঠকে বসার অনুরোধ। বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হলো আরও দুটি নতুন উড়োজাহাজ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিডর বিধ্বস্ত এলাকায় কয়েকটি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী ও মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষে একজনের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ। রেল যোগাযোগ বন্ধ, বিজিবি মোতায়েন। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বির ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। অভিযুক্ত এসআই মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। এসআই মাসুদকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় তাহলে আমরা ঘোরতর আন্দোলনে গিয়ে আমরা কর্তৃপক্ষকে বাধ্য করব যথাযথ ব্যবস্থা নিতে। আমাদের দাবি হলো তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা। জানতাম যে পুলিশ অত সাহায্যকারী, কিন্তু উনি পুলিশ মাসুদ এসআই কসাই মাসুদ উনি কি সাহায্য করলেন আমাদেরকে। এবং নিউ ইয়র্কে পাল্টাপাল্টি অবস্থান, হাতাহাতিতে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি পণ্ড। জ্যাকসন হাইটসে উত্তেজনা, বিব্রতকর পরিস্থিতিতে কমিউনিটি সদস্যরা। সরকারি নীতিমালা আর শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি উপেক্ষা করেই ভর্তি কার্যক্রমে রাজধানীর অনেক স্কুল শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে। অভিভাবকরা বলছেন, ভর্তি ফি দেয়া সহ সন্তানদের শিক্ষা সংশ্লিষ্ট নানা বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে জিম্মি তারা। সার্বিক বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে অতিরিক্ত ভর্তি ফি আদায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি শিক্ষামন্ত্রীর। বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন এই অভিভাবকেরা। তাদের দাবি, ক্যামেরায় কথা বললে তার প্রভাব পড়বে সন্তানের শিক্ষা জীবনে, আর তাই পরিচয় গোপন রাখার শর্তে নানা অভিযোগ তুলে ধরলেন তারা। গতবার আমরা প্রায় 12,000 টাকার মতো দিয়েছি, সেটা দুইবারে, আর এবারে সবকিছু মিলিয়ে 7,000 টাকা নিয়েছে। আগে তো আমরা কমিটির কাছে একটা অভিযোগ জানাইতে পারছি, এখন তো কমিটি হয় সিলেকশনে, ইলেকশনে কমিটি হয় না, আমাদের কোনো অভিযোগ কাজে লাগে না। পড়াশোনা তো করাইতে হবে, আবার নামি দামি স্কুল, তার তো আবার খুবই আছে, কিন্তু ভিতরের খবর তো কেউ জানে না। সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে বেশিরভাগ অভিভাবক চুপ থাকলেও সম্প্রতি স্কুল কর্তৃপক্ষের নানা অনিয়মের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন অভিভাবকরা। সরকারি নীতিমালার বাইরে গিয়ে অতিরিক্ত ভর্তি ফি আদায় সহ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তাদের। যেভাবে পারতেছে স্টুডেন্ট ভর্তি করতেছে, আর যেভাবে পারতেছে আমাদের বেতন বাড়াইতেছে। আমরা যখন নিম্ন আয়ের মানুষ বা মধ্যম আয়ের মানুষ, আমরা কিন্তু ছাত্রছাত্রীদেরকে পড়াইতে অনেক কষ্টকর হয়ে যায়। মালিকরা বলতেছে আমাদের ব্যবসা হচ্ছে না, বেতন বাড়াচ্ছে না, কিন্তু আমাদের কোনো কিছুর দিকে না তাকিয়ে ওনারা এক ধাপে বেতন করে ফেলছে দ্বিগুণ। তবে শিক্ষামন্ত্রীর দাবি, যারা নিয়ম না মেনে অতিরিক্ত ভর্তি ফি আদায় করছেন তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যে কেউ নোক বেশি নিলে পরে এটা বেআইনি, এবং এই জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আর টাকা ফেরত দিতে হবে। অভিযোগ করে না কেউ, মুশকিল হলো দেওয়ার আগে বলে না যে আমাকে দাবি করছে বেশি টাকা আমি দিব কি দিব না, তখন তাও ধরে ফেলতে পারি। কেউ বললেন, আপনি বলছেন, কিন্তু কোনো কার্যের আজ পর্যন্ত আমাকে বলেন নাই। শুধু প্রতিশ্রুতি নয়, স্কুল কর্তৃপক্ষের ভর্তি বাণিজ্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা অভিভাবকদের। সজল দাস, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর আহ্বানের পরও অষ্টম বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি পালন করছেন তারা। ফলে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষা, ক্লাস অনুষ্ঠিত হয়নি। এ সময় শিক্ষার্থীরা শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
নতুন বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড বহাল ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গত ৮ মাস ধরে এই আন্দোলন করে আসছেন। এদিকে আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য দুঃখজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। আমি মনে করি যে ওনার কাছে পূর্ণ চিত্রটা নাই। পূর্ণ চিত্র যদি থাকতো তাহলে উনি এই ধরনের কথা বলতে পারতেন না। কিন্তু আমাদের মাননীয় উপাচার্য এবং অন্যান্য উপাচার্যরাও ওনার সাথে কথা বলছেন বিভিন্ন অনুষ্ঠানে, যে শিক্ষকরা যদি 20 মিনিট কথা বলতে পারে সমাধান হয়ে যাবে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং চেষ্টা চালিয়ে যাব, এবং আমরা বিনীতভাবে অনুরোধ করবো আমাদের ছেলে মেয়েদের স্বার্থে, দেশের স্বার্থে, সবকিছুর স্বার্থে যেন উনি আমাদের সাথে বসেন দয়া করে এবং এটা সমাধান করেন। এদিকে দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। মর্যাদা আদায়ের দাবিতে সোচ্চার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দ্বিতীয় দিনের মতো খালি ক্লাস, লাইব্রেরি, পরীক্ষাগার। শিক্ষকরা বলছেন পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। লম্বা আন্দোলন হয় সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা ডেফিনেটলি একটি ক্ষতির সম্মুখীন হয়ে যাবে, যেটি হয়তো রিকভারেবল নাও হতে পারে। 11 থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এই ধর্মঘটের কারণে আর তো ক্লাস হয় নাই। এখন তো বেশ খারাপ লাগতেছে। সরকার যদি মেনে নেয় খুব দ্রুত সবকিছু, তাহলে মনে হয় আমাদের সেশন জুটে না পড়ার সম্ভাবনা তো থাকবে। এদিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ছিল একই অবস্থা। বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস পরীক্ষা। শিক্ষকদের কর্মসূচির কারণে সেশন জটে পড়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। ইউনিভার্সিটিতে সবকিছুই সুষ্ঠু, কিন্তু এখনো স্যারদের কর্মবিরতি চলছে, যার কারণে ক্লাস কবে থেকে শুরু হবে বলতে পারছি না। আমরা অনেক স্বপ্ন নিয়ে পড়তেছি, এখন সেশন জটে পড়লে তো এইটা সমস্যাই তো হবে। আমরা যারা দূর থেকে এসেছি, আমাদের বাবা মা মাত্র দিয়ে গিয়েছে, আমরা একদম নতুন, এখন বাসায়ও যেতে পারছি না। যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলনে থাকব। আমরা ছাত্রদের কথা আমাদের মাথায় আছে। শিক্ষকদের কর্মবিরতির কারণে কার্যত অচল হয়ে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। বেশ কয়েকটি বিভাগের পরীক্ষা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে গেলেও সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ রেখেছেন। আমরা এখনো বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ন্যায্য দাবি দেওয়ার প্রতি সম্মান রেখে অতি শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করবেন, সেই অনুযায়ী নির্দেশনা প্রদান করবেন। আমরা নতুন যারা উঠেছি নতুন ইয়ারে, তারা কোনো ক্লাস করতে পারেনি। যাদের পরীক্ষা ছিল তাদের পরীক্ষা বন্ধ হয়ে গেছে। আমরা চাবো যে তাদের মর্যাদা তারা পাক, বাট এর জন্য আমরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এদিকে একই দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হলো মেঘদূত ও ময়ূরপঙ্খী নামে নতুন দুটি উড়োজাহাজ। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানের সেবার মাধ্যমে বহির্বিশ্বে দেশের সম্মান বাড়াতে কাজ করার জন্য বিমানের কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি বলেন, বিমানকে লাভজনক করতে কাজ করছে সরকার। এজন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন একটি টার্মিনাল করার কথাও জানান প্রধানমন্ত্রী। মেঘদূত ও ময়ূরপঙ্খী নামে নতুন দুটি উড়োজাহাজ আন্তর্জাতিক রুটে চলাচল করবে। নতুন প্রজন্মের এই দুটি উড়োজাহাজ বোয়িং 737 এবং 800 এর আসন সংখ্যা 162। আমরা কষ্ট করে দিয়ে যাচ্ছি, কিন্তু রক্ষা করতে হবে আপনাদের, আর বাংলাদেশের মান সম্মান সেটার জন্য উন্নত হয়। তবে এখানে আমাদের আরো অনেক কাজ করার আছে। এখানে আমরা আরেকটা টার্মিনাল করার ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি বিমানকে যদি আরো লাভজনক করতে হয়, আমি মনে করি বিমানের কার্গো প্রয়োজন। আমাদের কিন্তু নিজস্ব কার্গো নেই, অথচ আমরা রপ্তানি করি। বিদেশ থেকে সবাই কার্গো ভাড়া করে নিয়ে এসে রপ্তানি করে। কাজে আমাদের কার্গো এবং সেই সাথে এর নিরাপত্তা বিষয়, যত মালপত্র যেগুলি যায় সেগুলি স্ক্যান করা, সেগুলি দেখাশোনা এবং আমাদের নিরাপত্তা বিষয়ে আমরা বিশেষ নজর দিয়েছি। ইতিমধ্যে কয়েকটি মিটিংও হয়েছে, কিছু উদ্যোগ আমরা নিয়েছি। কাজে আমাদের আরো নতুন আধুনিক যন্ত্রপাতি কেনা দরকার। আর তাছাড়া সার্ভিসটা যাতে ভালো হয়, অর্থাৎ নেমে মালপত্র আনা নেওয়া, সেখানে একটা কালক্ষেপণ হয়, সময় নষ্ট হয়, যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, সেগুলি যাতে করতে না হয়, এর জন্য যা যা প্রয়োজন সেগুলি আমরা করব। বিমানবন্দর থেকে গণভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বরগুনা জেলার আমতলী উপজেলার স্কুল কাম সাইক্লোন সেন্টারের উদ্বোধন করেন তিনি।
এগুলো প্রাকৃতিক দুর্যোগ থেকে ওই সকল এলাকার মানুষকে রক্ষা করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সৌদি কিং আবদুল্লাহর মানব কল্যাণমূলক দাতব্য সংস্থার আর্থিক সহায়তায় এসব সাইক্লোন সেন্টার নির্মাণ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী নির্মাণ কাজের সহায়তার জন্য দাতব্য সংস্থা ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এগুলো প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি স্থানীয়দের শিক্ষাক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান প্রধানমন্ত্রী। সিডর আইলাতে যারা ক্ষতিগ্রস্ত এলাকা, সেসব এলাকায় সাইক্লোন কাম স্কুল শেল্টার যে নির্মাণ করা হয়েছে, সেজন্য সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বরগুনাবাসীকেও আমি অভিনন্দন জানাই যে আজকে বরগুনাবাসী সত্যি খুব আনন্দিত, কারণ আমি বরগুনায় এই এলাকায় একসময় নির্বাচন করেছিলাম, ওখানকার সংসদ সদস্য ছিলাম। কাজে ওই এলাকার জনগণের পক্ষ থেকেই আমি সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি। এই শেল্টার ওই এলাকার ছেলেমেয়েদের লেখাপড়া, যে কোনো দুর্যোগের শেল্টারের ব্যবস্থা এবং অনেক ক্ষেত্রে তাদের সহযোগিতা করবে। ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে। বন্ধ রয়েছে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ। আটকা পড়েছে কয়েকটি আন্তনগর ট্রেনও। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে 4 প্লাটুন বিজিবির সাথে র্যাব সদস্যরা যৌথ অভিযানে নেমেছে। পুলিশ জানায় আহত এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। এ সময় শত শত শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে রাস্তা ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা জেলা আওয়ামী লীগের কার্যালয়, ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগার ও জেলা রেলওয়ে স্টেশনের ভেতরে অগ্নিসংযোগ করে। পাশাপাশি শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংকেও ভাঙচুর করা হয়। এ সময় পুলিশ বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহর জুড়ে পুলিশ ও বিজিবি টহল দিচ্ছেন। গতকাল সন্ধ্যায় জেলা পরিষদ মার্কেটের সামনে বড় মাদ্রাসার এক ছাত্র এক ইজি বাইক চালককে মারধর করে। পাশে মার্কেটের মোবাইল ব্যবসায়ীরা বাধা দিলে শতাধিক মাদ্রাসা ছাত্র একত্রিত হয়ে মার্কেটে ভাঙচুর ও লুটপাট চালায়। এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে আহত হয় পুলিশ সহ অন্তত 50 জন। আটক করা হয় 10 জনকে। ভিতর থেকে 3টা সিট লাগানো ছিল, ওটা ভেঙে টেলিফোন বক্স, সিগন্যাল বোর্ড, প্যানেল বোর্ড, সিগন্যালের সাপোর্টিং বোর্ড সব কিছুই ভেঙে তছনছ করে ফেলে। এখন আপাতত ট্রেন চলাচল বন্ধ আছে। আর ওদিকে বিটুইন ব্রাহ্মণবাড়িয়া পাগাছং সেকশনে রেল লাইন উঠাই দিয়েছে। ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বির ওপর পুলিশি নির্যাতনের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 11টার দিকে তারা এই মানববন্ধন করেন। এ সময় তারা সাধারণ মানুষের উপর পুলিশের নির্যাতনের প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা SI মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তারা এ সময় SI মাসুদ শিকদারকে শুধু প্রত্যাহার নয়, অতি সত্বর পুলিশ বাহিনী থেকে স্থায়ীভাবে বহিষ্কারেরও দাবি জানান। গত রোববার বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে তল্লাশির নামে 5 ঘন্টা আটকে রেখে নির্মম নির্যাতন করেন মোহাম্মদপুর থানার SI মাসুদ শিকদার। আমাদের গোলাম রাব্বি ভাইয়ের এই নির্যাতনের যদি যথাযথ প্রতিকার না হয়, SI মাসুদকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তাহলে আমরা গুরুতর আন্দোলনে গিয়ে আমরা কর্তৃপক্ষকে বাধ্য করব যথাযথ ব্যবস্থা নিতে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যে সাধারণ মানুষ মেধাবী ছাত্র আছে, তাদের উপর যেন কোনোভাবে আর তৃতীয়বার নির্যাতন না করতে পারে। তাই আমাদের একটাই দাবি, তাকে বহিষ্কার করতে হবে, স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। এখনই সময় এই আগাছাগুলো ছেটে ফেলার জন্য, কারণ এই আগাছাগুলো আপনাদের মাথায় উঠে একদিন এই আপনাদের সব সুনাম অর্জনকে ধ্বংস করে দিবে। কুয়াশাচ্ছন্ন সড়কে গাড়ির সর্বোচ্চ গতি 40 থেকে 50 কিলোমিটারের মধ্যে রাখার নির্দেশনা দিয়েছে সরকার। জাতীয় সড়ক নিরাপত্তা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, সড়ক পরিবহন নিয়ে যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ তথ্য নির্ভর নয়। গতদিন শীতকালীন সময়ে আমরা যানবাহনের গতি, বাস, ট্রাক সহ যানবাহনের গতি নিয়ন্ত্রণের ব্যাপারে মনিটরিং কমিটি একটা বিশেষ ভূমিকা থাকবে। আমরা গতি 40 থেকে 50 এর মধ্যে লিমিট করে দিচ্ছি। ফগি ওয়েদারে কখনো কখনো খুব ডেন্স ফগ থাকলে বন্ধ রাখতে হবে গাড়ি। সড়ক কুয়াশা গাড়ি চালনা, ফগ লাইট জ্বালানো বাধ্যতামূলক। দুপুরের সময় আরো থাকছে
সরকারি বেসরকারি বিভিন্ন তথ্যের ওয়েবসাইটগুলো হালনাগাদ হচ্ছে না যথাসময়ে, শিক্ষা ও গবেষণা কার্যক্রম ব্যাহত, তদারকির আশ্বাস প্রতিমন্ত্রীর। 30 ডিসেম্বর অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে স্থগিত পৌর নির্বাচনী এলাকায় পুনঃনির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে আজ। সকাল 8টায় এসব এলাকায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে একটানা বিকেল 4টা পর্যন্ত। আমাদের রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর মাধবদী পৌরসভায় ভোট দেওয়ার জন্য সকাল থেকেই ভোটারদের লাইন দেখা গেছে। ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 30 ডিসেম্বরের মতো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেজন্য সংশ্লিষ্টরা তৎপর রয়েছে বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তা। নোয়াখালীর চৌমুহনীতেও সকাল থেকে ভোট গ্রহণ চলছে, তবে দুপুরের দিকে পৌরসভার দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার কারণে ভোট গ্রহণ স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা। এ পৌরসভায় ভোট গ্রহণ চলছে 9টি কেন্দ্রে। কতিপয় উচ্ছৃঙ্খল লোক ভোটকেন্দ্রে প্রবেশ করে এবং তারা অবৈধভাবে কিছু ব্যালট পেপার সিল মেরে তারা বাক্সে রেখে যায় এবং আরও বিভিন্ন কারণে আমরা ভোটকেন্দ্র স্থগিত করতে বাধ্য হই। এদিকে মাদারীপুরের কালকিনি পৌরসভার স্থগিত 2টি কেন্দ্রে সকাল থেকে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। এছাড়া কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোট কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয় যশোর পৌরসভার MM কলেজ ভোট কেন্দ্রে। তবে এ সময় ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিল। কেন্দ্রটিতে মোট ভোটার রয়েছেন 2719 জন। এছাড়া বরগুনা, কুড়িগ্রাম, নীলফামারী ও ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন স্থানে স্থগিত পৌর নির্বাচনী এলাকায় পুনর্নির্বাচনের ভোট গ্রহণ চলছে। মনিরুজ্জামান পান্ত, সময় সংবাদ। দর্শক, এই মুহূর্তে নরসিংদীর মাধবদীতে আছেন আমাদের রিপোর্টার রামিম হাসান। ভোট গ্রহণের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রামিম, মুনিয়াদ, আমি এখন দাঁড়িয়ে আছি মাধবদী পৌরসভার যে কেন্দ্রটি, এই কেন্দ্রটির নাম মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ। এবং সকাল থেকে যে বিষয়টা আমরা দেখছিলাম, সকালবেলা কিন্তু উৎসবমুখর পরিবেশে নির্বাচন শুরু হলেও পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন কেন্দ্র থেকে অনিয়মের অভিযোগ এসেছে এবং বিভিন্ন অনিয়মের চিত্র কিন্তু আমরা নিজেরাও দেখেছি। এবং কিছুক্ষণ আগে, এখন থেকে 20 থেকে 25 মিনিট আগে, এই কেন্দ্রে কিন্তু বেশ কিছু ভোটার জাল ভোট দিয়ে গেছে এবং তারা কিন্তু আমাদের কাছে হাতে নাতে ধরা পড়ার পরেও আমরা দেখেছি এখানে যারা নির্বাচনী কর্মকর্তা ছিলেন তারা কিন্তু আইনানুগ যে ব্যবস্থা নেওয়ার দরকার ছিল তেমন কোনো আইনানুগ ব্যবস্থা নেননি। উপরন্তু আমরা দেখেছি সেই ভোটার আমাদের কাছে এখানে হাতে নাতে ধরার পরে পরবর্তীতে তারা কিন্তু এখানে ভোট দিয়ে চলে গেছেন। তো আমরা এখানে এই কেন্দ্রে যিনি প্রিজাইডিং কর্মকর্তা তার সাথে একটু কথা বলি। আমরা কিছুক্ষণ আগে দেখেছি বেশ কিছু জাল ভোটার তারা এখানে এসেছে এবং আমাদের কাছে তারা স্বীকারও করেছে তারা জাল ভোটার, এবং পরক্ষণে দেখেছি তারা এখানে ভোট দিয়ে চলে গেছে। এটা আসলে কিভাবে? আসলে আমাদের কাছে সবগুলি তো আর আসে না, তা যারা এসে, যেমন আমি একজন পেয়েছি, উনি কিন্তু এখন এখানে আমি আটক করে রেখে দিয়েছি অলরেডি। তো আমাদের নির্বাচন যারা এসেছিলেন তারা দেখেছেন কি তারা করেছে, এখন উনাকে হয়তো আমরা একটা ব্যবস্থা নিতে পারবো, বাকিরা যারা চলে গেছে তাদের বলতে পারবো না। কিন্তু যারা চলে গেছে তারা কিন্তু আমার সামনে এখানে আপনাদের উপস্থিতিতে তারা যে জাল ভোটার এটা প্রমাণিত হওয়ার পরে বেশ কয়েকজন বের হয়ে গেলেন এবং তাদেরকে জিজ্ঞেস করলাম আমি, তারা বললেন যে তারা ভোট দিতে পেরেছেন। না, আমি তো তখন ছিলাম না। আসলে যারা আসে, আমরা এখানে নতুন এখানে এসেছি, আমরা এই এলাকার লোক না। যারা এখানে ভোট দিবেন, এটা নির্বাচন করবেন যারা এজেন্ট আছেন, এজেন্টের বলতে পারবেন তারা জাল ভোটার কিনা। আমি তো তাদেরকে নির্বাচন করতে পারবো তারা জাল ভোটার কিনা। আমি আসছি এখানে ভোটটা নেওয়ার জন্য, আমি হয়তো দেখবো, ছবি মিলাই দেবো, কিন্তু বাকিরা যারা এখানে এজেন্ট বসে আছেন এজেন্টরাই বলবেন জাল ভোটার কি জাল ভোটার না। আমরা একটু কথা বলি আপনাদের এখানে যারা অন্যান্য কর্মকর্তা রয়েছেন। বেশ কয়েকজনকে কিন্তু আমরা দেখলাম যে ছবির সাথে মিল নেই, তো তারপরেও তারা ভোট দিয়ে গেলেন কিভাবে? তাদের ছবির সাথে মিল নেই, তাদেরকে আমরা তো অ্যালাউ করে নাই। বেশ কয়েকজনের ছবি আমার কাছে আছে, তারা বলেছেন যে তারা এখানকার, তারা নিজেদের বাবার নাম বলতে পারছেন না, তারপরে নিজের নাম বলতে পারছেন না, তারা বের হয়ে কিন্তু বলেছেন তারা ভোট দিয়েছে। আমরা দিনে যেরকম একটু দিনে আমরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আপনারা হয়তো আমাদের যে পাশের ফুটেজ বক্সে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আমরা এখানে সরাসরি দেখেছি যে বেশ কিছু ভোটার যারা এ ধরনের ভাবে জাল ভোট দিয়ে চলে গেছেন, যদিও এখানকার নির্বাচনী কর্মকর্তা যারা আছেন তারা বিষয়টি স্বীকার করছেন না। তো আর অন্যান্য জায়গায়, অন্যান্য কেন্দ্রগুলোতে আমরা যেমনটি দেখেছি সকালবেলা থেকে প্রথম 2 ঘন্টা কিন্তু মোটামুটি সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং যারা প্রার্থীরা ছিলেন তাদের কাছ থেকেও কিন্তু তেমন কোনো অভিযোগ আসেনি, কিন্তু বেলা গড়ার সাথে সাথে কিন্তু এই অভিযোগগুলো বেড়েছে। পাশাপাশি সকালবেলা যে পরিমাণে ভোটার উপস্থিতি আমরা দেখেছিলাম, এখনো কিন্তু প্রায় 1.5 ঘন্টার মতো ভোট গ্রহণ বাকি আছে। এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে কেন্দ্রগুলো অনেকটাই শূন্য হয়ে গেছে।
পাশাপাশি এখানকার যারা নির্বাচনী কর্মকর্তারা যারা রয়েছেন তারা বলছেন যে ইতোমধ্যে 60 থেকে 70% কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়ে গেছে। তো মোটামুটি এখন পর্যন্ত মাধবদী পৌরসভা থেকে এই ছিল আমার কাছে নির্বাচনী খবরাখবরের সর্বশেষ। নরসিংদীর মাধবদী পৌরসভা থেকে সেখানকার ভোট গ্রহণের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার রামিম হাসান। চলে যাচ্ছি পরের খবরে। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরাই আজ শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে এসব করা হচ্ছে। সকালে কামরাঙ্গীচরে আল হেরা কমিউনিটি সেন্টারে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আমাদের নূতন ছেলে মেয়েদের কাছ থেকে ইতিহাসকে আড়াল করার চেষ্টা করেছে, এখনো চেষ্টা চলছে। এখন আমাদের মুক্তিযুদ্ধে শহীদদের সম্পর্কে বিতর্ক সৃষ্টি করা হয়, শহীদদের অপমান করা হয়, শহীদদের সংখ্যা সম্পর্কে আজকে বিকৃত মিথ্যাচার করা হয়, শহীদদের সংখ্যা সম্পর্কে শহীদরা অপমান করা হয়। এখন ৭১-এর বুদ্ধিজীবীদের বিরুদ্ধে অত্যন্তপূর্ণ বক্তব্য রাখা হয়। এই কাজগুলো এখনো করা হচ্ছে, এটা কিন্তু পরিকল্পিতভাবে এই কাজগুলো এখনো করছে। তা আমি আমার শিক্ষকদের, অভিভাবকদের আমি বলব, আপনাদের দায়িত্ব আপনাদের সন্তানদের সামনে সঠিক কথাগুলো, সঠিক ইতিহাস তুলে ধরা, এটা আপনাদের দায়িত্ব। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। দর্শক, আগে জানিয়েছি অষ্টম বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন হারুনুর রশিদ এবং সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আছেন আব্দুল আহাদ। প্রথমে যাচ্ছি লিপির কাছে। লিপি, মামুন, শিক্ষকদের যে লাগাতার ধর্মঘট চলছে সেটার আজকে দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিনে আসলে বিশ্ববিদ্যালয় অনেকটা অচল অবস্থা আমরা দেখেছি। যে ফ্যাকাল্টিগুলো আছে, যে ক্লাসরুমগুলো আছে, কোনো ক্লাসেই কিন্তু ক্লাস হচ্ছে না ফ্যাকাল্টিগুলোতে, এবং এছাড়াও পরীক্ষা বলতে শুধুমাত্র সেমিস্টার ফাইনাল যেগুলো আছে সেগুলো কিছু কিছু অনুষ্ঠিত হচ্ছে, তবে আর কোনো ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। এবং এক্ষেত্রে যেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু শিক্ষার্থী এসেছে, তারা আসলে নিজেদের মধ্যে গল্প গুজব কিংবা ঘুরে ফিরে সময় কাটাচ্ছে, কিন্তু পরীক্ষা ক্লাস যেটা আসলে বিশ্ববিদ্যালয়ের যেটা স্বরূপ সেটা কিন্তু আজকে অনুপস্থিত, যেটা গতকালকেও ছিল। এবং এক্ষেত্রে শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছে যে তাদের যে অচল অবস্থা, তারা কিছুটা ভয়ের মধ্যে আছে যে তারা নতুন করে আবার সেশন জট পড়ে কিনা। আপনি জানেন যে এখন যে প্রথম বর্ষের, সেই প্রথম বর্ষের কাজ কিছুটা চলার কথা, সেক্ষেত্রে এই যে প্রথম বর্ষের শিক্ষার্থীরা আছে তারা অনেক বেশি উদ্বিগ্ন, এবং তবে তারা মনে করছে যে সরকার এবং শিক্ষকরা যদি দ্রুত কোনো সমস্যা যে সমাধানের পথ বের করে আনতে পারে, তাহলে তাদের শিক্ষা জীবনের ক্ষেত্রে উপকৃত হয়। এই ক্ষেত্রে শিক্ষকরা বলছে তারা আসলে যে সরকারের কাছে সময় চেয়েছে, বারবার তারা আহ্বান জানিয়েছে যে বিশেষ করে প্রধানমন্ত্রীর সাথে তারা কথা বলতে চায় এবং কথা বলে দ্রুত তারা আসলে ক্লাসে ফিরে যেতে চায়। তবে এখনো পর্যন্ত যেটা হচ্ছে, তারা যেটা ঘোষণা দিয়েছে, তারা আসলে দাবি না মানা পর্যন্ত তাদের এই অবস্থান এবং যে আন্দোলন সেটা চলবে। তো আমরা বলতে পারি যে এক ধরনের অচল এবং অবস্থা এখনো অব্যাহত আছে, এবং লাগাতার ধর্মঘট সেটা চলবে বলে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সেটা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধর্মঘট সেটার অবস্থা। তো এখন আমরা ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ে চলে যাব, সেখানে আমাদের রিপোর্টার হারুনুর রশিদ আছেন, তার কাছ থেকে ময়মনসিংহের যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই ঠিক এই বিশ্ববিদ্যালয়েও শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। অনির্দিষ্টকালের কর্মবিরতি গতকাল থেকে শুরু হয়েছে। গতকালে শিক্ষার্থীদের কোনো ধরনের ক্লাস পরীক্ষা হয়নি। আজও এই বিশ্ববিদ্যালয়ে আসলে এই ধর্মঘটের কারণে কোনো ক্লাস পরীক্ষা হয়নি। আমরা সকাল থেকেই অবস্থান করছি এই বিশ্ববিদ্যালয়ে, দেখেছি যে আসলে ক্লাসরুমগুলো ফাঁকা রয়েছে, কোনো শিক্ষার্থী নেই, শিক্ষার্থীদের আনাগোনাও নেই, ক্যাম্পাসেও অনেকটা ফাঁকা, এবং শিক্ষকও যারা আসলে ইউনিভার্সিটিতে আসছেন তারা আসলে কোনো ক্লাস নিচ্ছেন না, তাদের অফিসিয়াল কিছু কাজকর্ম সেরে চলে যাচ্ছেন, এবং তাদের উপস্থিতিও অনেকটা কম। আমরা দেখেছি যে আসলে অন্যান্য দিন যে শিক্ষার্থীরা যেমন থাকে, যেমন যদি বলি গতকালকেও শিক্ষার্থীদের বেশ কিছু উপস্থিতি ছিল, তারা এসেছেন, এসে ক্লাস না করে ফিরে গেছেন। তো তারা জেনেছেন যে আসলে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে, যার কারণে
আজকে শিক্ষার্থীদের উপস্থিতি অনেকটাই কম। আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে গত 10 তারিখ এই বিশ্ববিদ্যালয়ের 2016 শিক্ষাবর্ষের যে প্রথম বর্ষের শিক্ষার্থী যারা ভর্তি হয়েছিল তাদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। গতকাল থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শিক্ষকদের ধর্মঘটের কারণে আসলে সেই প্রথম বর্ষের শিক্ষার্থীদের গতকালের ক্লাস শুরু হয়নি, আজও ক্লাস হয়নি, এবং এখনো কখন তাদের যে ক্লাস শুরু হবে সেটি তারা বলতে পারছেন না। আমরা এরকম কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথমেই আসলে তারা একটা হোঁচট খেয়েছেন যে প্রথম দিনেই তারা ক্লাস করতে পারেনি নির্ধারিত শিডিউল অনুযায়ী। এবং অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছেন, বিশেষ করে বেশ কিছু ডিপার্টমেন্টের এখন ফাইনাল পরীক্ষা চলছে, একটি দুটি করে পরীক্ষা সম্পন্ন হয়েছে, কিন্তু ধর্মঘটের কারণে আসলে তাদের পরীক্ষাটিও বন্ধ হয়ে গেছে। এই কারণে আসলে তারা একটা বেকায়দায় পড়েছেন এবং তাদের পরীক্ষা শেষ করতে না পেরে তারা একটা সমস্যায় আছেন। আমি শিক্ষকদের সাথে কথা বলেছি, শিক্ষকরা বলছেন যে আসলে এ ধরনের কর্মসূচিতে তারা আসলে যেতে চাননি, অনেকটা বাধ্য হয়েই তারা এ ধরনের কর্মসূচিতে গিয়েছেন বলে তারা বলছেন। তবে শিক্ষকরা একটা বিষয় বলছেন যে আসলে যে আমলারা এই পে স্কেল তৈরি করেছেন, সেই আমলারা আসলে প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে শিক্ষকদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছেন। তারা যেটা বলছেন যে তারা যদি প্রধানমন্ত্রীর দেখা পান এবং তার সাথে কথা বলতে পারেন, তাহলে এই ভুল বোঝাবুঝির অনেকটাই অবসান হবে এবং সমস্যা দ্রুত সমাধান হবে। এবং তারা চাচ্ছেন যে আসলে যে কোনো মূল্যে তারা প্রধানমন্ত্রীর সাথে তাদের সমস্যার বিষয়গুলো নিয়ে তারা কথা বলতে চান। তো আরেকটা বিষয় বলছেন যে এই সমস্যাটি বা ক্লাসের বিষয়টি যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন, আর খুব দ্রুত যদি এটি সমাধান হয়ে যায় তাহলে যে ক্ষতিটা হচ্ছে সেটা তারা পুষিয়ে নিতে পারবেন। তো সব মিলিয়ে এই ছিল আসলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ধর্মঘটের খবর। এখন আমি চলে যাচ্ছি সিলেটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ। আমি এখন যেখানে আছি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আসলে এখন দুপুর গড়িয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের বলা যায় যে অনেকটা অচল হয়ে গেছে একাডেমিক কার্যক্রম। কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক কার্যক্রম যেগুলো রয়েছে সেগুলো আসলে আগের মতোই চলছে। প্রশাসনিক কাজে কোনো ধরনের সমস্যা হচ্ছে না, কিন্তু একাডেমিক কাজে কোনো ধরনের পরীক্ষা হচ্ছে না এবং কোনো ধরনের ক্লাস হচ্ছে না। এবং একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির একটি সভা হয়েছে। সেই সভা শেষে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমাদেরকে যেটি বলেছেন যে প্রধানমন্ত্রী তাদেরকে গতকাল যে আহ্বান জানিয়েছেন, তারা বলছে যে প্রধানমন্ত্রীর আহ্বানে তারা তাদের আন্দোলন থেকে সরে যাবে না এবং আগামীকাল থেকে তারা আরো কঠোর আন্দোলনে যাচ্ছে। তারা যেটি বলেছে যে গতকাল এবং আজকে তারা এই ক্যাম্পাসে কোনো কর্মসূচি পালন করেনি, কিন্তু আগামীকাল থেকে তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা মানববন্ধন, তারা সমাবেশ এবং মৌন মিছিল করবে, যাতে সরকার তাদের এই দাবিটি মেনে নেয়। তারা যেটি বলছে যে 8ম বেতন স্কেল যেটি ঘোষণা করা হয়েছে তার মাধ্যমে তাদেরকে 2 ধাপ নিচে নামানো হয়েছে, কিন্তু আমলা যারা রয়েছে তাদেরকে আরো সিনিয়র সচিব নামে আরেকটি ধাপ তাদেরকে বাড়ানো হয়েছে। তো তারা বলছেন যে এর মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটি প্রক্রিয়া হচ্ছে। আমলারা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের জন্য আমলারা এটি করছেন। তো তারা এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর তারা সহায়তা চাচ্ছেন এবং তারা বলছেন যে যদি প্রধানমন্ত্রী চান তবে অল্প সময়ের মধ্যে এই সমস্যাটা সমাধান করতে পারবেন। তো আপনাদের বলে রাখি যে এই বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্ট যারা রয়েছে তারা সবাই আজকে যারা এসেছিল তারা ইতিমধ্যে চলে গেছে এবং অনেকগুলো হলও ফাঁকা হয়ে যাচ্ছে। তারা যেটা জানে যে এই আন্দোলন হয়তো আরো দীর্ঘায়িত হবে, যে কারণে মেয়েরা যারা আছে যাদের বাড়ি হয়তো সিলেটের কাছে মৌলভীবাজার, হবিগঞ্জ, এই এলাকার মেয়েরা এই ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছে এবং তারা শিক্ষকদের প্রতি একটা আহ্বান জানিয়েছে তাদের যে পরীক্ষাগুলো ছিল সেগুলো যাতে নেওয়া হয়। কিন্তু শিক্ষকরা বলেছে যে তাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে এবং এখন তাদের আর পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই। তাদের একটাই দাবি হচ্ছে তাদের যতক্ষণ পর্যন্ত যে প্রথম ধাপে অধ্যাপকদের নিয়ে যাওয়া না হবে এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যারা রয়েছে তাদেরকে যদি সিনিয়র সচিবের মান দেয়া না হয় তবে তারা তাদের এই আন্দোলন থেকে তারা সরে যাবে না। তো এই হলো মূলত আজকের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। এবং একইভাবে সিলেটের যে কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু আজকে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। শিক্ষকরা আন্দোলন করছে এবং সমাবেশ করছে এবং তারাও বলেছে যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। তো এই হলো সিলেটের দুটি বিশ্ববিদ্যালয়ের সবশেষ অবস্থা। আমরা এখন চলে যাব আমাদের স্টুডিওতে সহকর্মী মামুনের কাছে। দর্শক, সিলেট থেকে আব্দুল আহাদ, তার আগে ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। জানাচ্ছিলেন 8ম বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার খবরাখবর। যেমনটি জানাচ্ছিলেন যে আসলে এতে সব ধরনের ক্লাস এবং পরীক্ষা স্থগিত রয়েছে, যার কারণে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। যাচ্ছি পরের সংবাদে। যুক্তরাষ্ট্র বিএনপির দুটি গ্রুপের পাল্টাপাল্টি অবস্থানে ভণ্ডুল হয়ে গেছে কেন্দ্র ঘোষিত কর্মসূচি ও কমিটি গঠন। এ সময় বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটে। এতে জ্যাকসন হাইটস এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন কমিউনিটির সদস্যরা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজার সামনে রোববার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বিএনপির একটি কর্মসূচিতে একাত্মতা পোষণ করেন কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম। এ সময় অদূরে বাংলাদেশ প্লাজা মিলনায়তনে কেন্দ্রীয় নেতা এহসানুল হক মিলন কর্তৃক স্টেট বিএনপির কমিটি গঠনের সভা অনুষ্ঠানের খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে সমাবেশ স্থলে। এক পর্যায়ে সমাবেশ ছেড়ে নেতাকর্মীরা ছুটে যান এহসানুল হক মিলনের সভা প্রতিরোধে। এ সময় এহসানুল হক মিলনের পক্ষে অবস্থান নিয়ে সংবাদ সম্মেলন করতে গিয়ে তোপের মুখে পড়েন বিএনপি নেতা আক্তার হোসেন বাদল। এই ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে বিএনপির দুই গ্রুপ। অপ্রীতিকর এ পরিস্থিতির জন্য এহসানুল হক মিলনকে দায়ী করেন তারা। মিলন বিরোধী বিক্ষুব্ধ নেতাকর্মীদের যুক্তরাষ্ট্রে অবস্থানরত কেন্দ্রীয় নেতাদের নিয়ে বসে দ্বন্দ্বের অবসানের পরামর্শ দিয়েছেন আব্দুস সালাম। কিভাবে ঐক্যবদ্ধভাবে এখানে বিএনপিটা ঐক্যবদ্ধ হতে পারে, আপনারা নিজেরাও সবাই সামিল হয়েছিলেন। দলটাকে যদি আমরা ভালোবাসি, কোনো ভেদাভেদ যাতে না হয়, কোনো কিছু থাকলে সেগুলো যাতে দূর করা যায়, আমরা দলটাকে যাতে ভালো করতে পারি। এদিকে বিএনপির বিভক্তি ও হাতাহাতির ঘটনায় জ্যাকসন হাইটস এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে কমিউনিটি। সময় সংবাদ, নিউ ইয়র্ক। দুপুরের সময় আরো থাকছে। সাভার চামড়া শিল্প পার্কে এখনো শেষ হয়নি সিইটিপির কাজ। মেলেনি ক্ষতিপূরণের অর্থও। ক্ষতিপূরণ নয়, ট্যানার্সদের ঋণ দেওয়ার পক্ষে অর্থনীতিবিদরা। গবেষণা, শিক্ষা এবং প্রকল্প প্রণয়ন সহ বিভিন্ন কাজে প্রয়োজন পড়ে হালনাগাদ তথ্যের, কিন্তু বেশিরভাগ সরকারি বেসরকারি ওয়েবসাইটে পাওয়া যায় না হালনাগাদ তথ্য। এতে ব্যাহত হয় শিক্ষা এবং গবেষণা সহ ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কার্যক্রম। এ অবস্থায় প্রশাসনের দায়িত্বে পালন না করাকেই দায়ী করছেন প্রযুক্তিবিদরা। আর তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলছেন শিগগিরই ওয়েবসাইটগুলো হালনাগাদ করার চেষ্টা চলছে। বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে। ওয়েবসাইটের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ তথ্য নিয়ে কাজ করতে চান সাধারণ মানুষ। এজন্য নাগরিকদের ডিজিটাল সেবা দিতে 2014 সালে এক পোর্টালের আওতায় 25,000 ওয়েবসাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। কিন্তু ওয়েবসাইটগুলোতে হালনাগাদ তথ্য না পাওয়ায় বিপাকে পড়ছেন শিক্ষার্থী, গবেষক, সাংবাদিক সহ সাধারণ মানুষ। ম্যাক্সিমাম যে ওয়েবসাইটগুলোতে সেগুলোতে সব তথ্য আছে ঠিকই, কিন্তু আপডেটেড না। হোটেলের বা কোনো একটা কিছুর বা একটা ট্রাভেল এজেন্সির যদি আমরা ওয়েবসাইটে ঢুকি, তাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে যেটা আমাদের কোনো দরকার নেই। রিসার্চের ব্যাপার, ওখানে আপনার ইনফরমেশন গেল ভুল বা ইনকমপ্লিট বা আপগ্রেডেড না, তো এটাতে পুরো জিনিসটাই মিসলিডিং হয়ে যাচ্ছে। আমার মনে হয় না আমরা ওয়েবসাইটের থ্রুতে কোনো ইফেক্টিভ কোনো কিছু করতে পারছি। হালনাগাদ করা না হয় তাহলে কিন্তু এটা পরবর্তীতে যে কোনো একটা পরিকল্পনা নিতেও সরকারেরও এখানে বিশাল একটা প্রবলেমের মুখোমুখি হতে। তথ্য প্রযুক্তিবিদরা বলছেন বিশেষজ্ঞ ও ছাত্রদের জ্ঞানকে কাজে লাগিয়ে ওয়েবসাইটগুলো দ্রুত হালনাগাদ করা যায়। এছাড়া সরকারের বিশেষ প্রকল্পের আওতায় তৈরিকৃত বিশেষ সফটওয়্যার ব্যবহারের পাশাপাশি পেশাদারিত্ব ও জবাবদিহিতার পরামর্শও তাদের। আমরা মুখে যতটা বলি ঠিক কাজে আমাদের সেই অঙ্গীকারের প্রকাশ নেই, কিন্তু আমাদের মতো সীমিত সম্পদের দেশে উদ্যোগ গ্রহণ করে ব্যর্থ হলে চলবে না। সবাইকে দ্রুত ওয়েবসাইটের সুফল দিতে ই ফাইলিং সহ বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন সরকার। কিছু কিছু জায়গা আমাদের কিছু সমস্যা হচ্ছে, তবে এটা মনিটরিং চলছে। আমরা আশা করছি যে আমরা এই পুরো ওয়েবসাইটগুলো 25,000 ওয়েবসাইট আমরা নতুন ফরম্যাটে আবার নিয়ে আসছি, মনিটরিং করছি। কিন্তু তারপরেও আমরা যখন এই হেল্প ডেস্কটা আমরা করতে পারবো, তখন কিন্তু দ্রুত আমরা জনগণের ফিডব্যাকটা পাবো এবং সেই অনুযায়ী আমরা অ্যাক্ট করতে পারবো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে অর্থনৈতিক সমীক্ষা 2013 সাল পর্যন্ত তথ্য দেয়া আছে। বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে 2002 থেকে 14 সাল পর্যন্ত অপরাধের তথ্য দেয়া আছে। এছাড়া জেলা প্রশাসকের বেশিরভাগ ওয়েবসাইটেই হালনাগাদকৃত তথ্য দেয়া নেই। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সরকার ট্যানারি মালিকদের সাভার চামড়া শিল্প পার্কে কারখানা সরিয়ে নিতে দফায় দফায় আলটিমেটাম দিলেও এখন পর্যন্ত শেষ হয়নি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণ কাজ। এমনকি মেলেনি সরকার ঘোষিত ক্ষতিপূরণের পুরো অর্থ। এমন অবস্থায় 72 ঘন্টার নোটিশে হাজারীবাগ থেকে সব ট্যানারি সরিয়ে নেয়ার সরকারি ঘোষণাকে অযৌক্তিক বলছেন চামড়া শিল্প মালিকরা। তবে অর্থনীতিবিদরা বলছেন ক্ষতিপূরণ না দিয়ে সরকারের উচিত মালিকপক্ষকে ঋণ দেয়া। জুবাইর ফয়সালের রিপোর্ট।
2003 সালে অনুমোদনের পর দফায় দফায় মেয়াদ বেড়েছে সাভারের হরিণধরায় নির্মাণাধীন চামড়া শিল্প নগরীর। সবশেষ হাজারীবাগ থেকে কারখানা সরিয়ে নিতে 2015 সালের 30 জুন ছিল বর্তমান সরকারের বেঁধে দেওয়া সময়সীমার শেষ দিন। কিন্তু তাতেও কোনো লাভ না হওয়ায় সে বছর 31 ডিসেম্বর পর্যন্ত আবারও সময় দেওয়া হয় মালিকপক্ষকে। যদিও শিল্পনগরীতে সিইটিপির 4টি মডিউলের কোনোটিই ব্যবহারযোগ্য হয়নি এখনো। পাশাপাশি 155টি ট্যানারির মধ্যে মূল কারখানা ভবন তৈরি হয়েছে মাত্র 56টির। এই অবস্থায় রোববার গণমাধ্যমে পাঠানো শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাজারীবাগ থেকে কারখানা সরিয়ে নিতে মালিকপক্ষের হাতে আছে মাত্র 72 ঘন্টা। তবে সরকারের আকস্মিক এমন সিদ্ধান্ত মানতে পারছেন না ট্যানারি মালিকরা। এক্ষেত্রে সরকারের কাছে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে বলেও দাবি তাদের। অসমাপ্ত সিইটিপি আর ঝুলে থাকা ক্ষতিপূরণই শিল্প স্থানান্তরে বড় বাধা বলেও মত তাদের। ক্ষতিপূরণের যে 250 কোটি টাকা দেওয়াতে এত সত্যযুক্ত যা বলার নয়। ওনাকে হয়তো ওনার অফিসাররা ভালো করে ব্রিফ করতে পারেননি। ব্রিফ করলে উনি 72 ঘন্টার কথা বলতেন না। শোধনাগারের যে 4টা মডিউলের কিন্তু একটা মডিউলও এখনো আপনার প্রস্তুত হয়নি। আমরা লিখিত কোনো কিছু পাইনি। যদি আমরা কোনো লিখিত কিছু পাই তার জবাব আমরা দেব। যদিও তড়িঘড়ি না করে স্বাভাবিক প্রক্রিয়ায় কারখানা সরিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি শিল্প স্থানান্তর বাবদ মালিকপক্ষকে ক্ষতিপূরণ নয়, ঋণ দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। 72 ঘন্টার মধ্যে একটা ইন্ডাস্ট্রিকে এক জায়গা থেকে সরে এক জায়গায় নেওয়া বাস্তবসম্মত নয়। তবে এটা সত্যি কথা, তারা এখানে জমি রাখছে, ওইখানে জমি পাচ্ছে, আবার সরকারের কাছ থেকে 250 কোটি টাকা কেন নেবে তারা? জনগণের টাকা কি এতই সস্তা? তবে এখনো মৌখিক কিংবা লিখিত সরকারি কোনো আদেশ পাননি মালিকপক্ষ, যে কারণে শিল্পনগরী চালু করতে আরও সময় মিলবে বলেও গুঞ্জন রয়েছে ট্যানারি পল্লীতে। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সিলেটের মাজার, মসজিদ, মাদ্রাসা সহ ধর্মীয় প্রতিষ্ঠানে জঙ্গি হামলার আশঙ্কায় উদ্বিগ্ন পুলিশ। জঙ্গি হামলা রোধে মাজারগুলোতে আগত দর্শনার্থীদের রাত্রি যাপনের ওপর কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। মসজিদের ইমাম ও মাদ্রাসার প্রধানদের সঙ্গে সভা করে মসজিদ ও মাজার প্রাঙ্গণে সিসি ক্যামেরা বসানোর পরামর্শ দিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। 2004 সালে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের প্রধান ফটকে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর জঙ্গিদের গ্রেনেড হামলার দাগ এখনো মুছে যায়নি। ওই বছরই মাজার প্রাঙ্গণে উরুসের সময় বোমা হামলা এবং বিষ প্রয়োগে মেরে ফেলা হয় পুকুরের কয়েকশো গজার মাছ। এরপর মাজার এলাকায় 16টি সিসি ক্যামেরা বসানো হয়, স্থাপন করা হয় পুলিশ ফাঁড়িও। কিন্তু সম্প্রতি দেশের বিভিন্ন মাজার, মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে জঙ্গিদের হামলার পর সিলেটেও জঙ্গি হামলার আশঙ্কা পুলিশের এই শীর্ষ কর্মকর্তার। বিভিন্ন ইন্টেলিজেন্স তথ্যের মাধ্যমে আমরা পাচ্ছি যে এই অঞ্চলে হয়তো চেষ্টা করা হবে, যেহেতু অন্যান্য জায়গায় হয়েছে। এই জন্য আমরা এটাকে আরও সবাইকে একটু সেন্সিটাইজ করে সব সেক্টরগুলোকে একটু অ্যালার্ট করা। এদিকে দরগা কর্তৃপক্ষ জানায়, পুনরায় জঙ্গি হামলা থেকে রক্ষায় হযরত শাহজালাল মাজারে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। 24 ঘন্টা গেটের মধ্যে থাকে 3 জন পুলিশ, 1 জন এসআই প্রত্যেক দিন থাকে। এদিকে মসজিদের ইমাম ও মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভায় মাজার, মসজিদ ও মাদ্রাসা এলাকায় সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন। আমাদের ইমাম সাহেবরা পুলিশ বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সাথে মিলেমিশে তারা কাজ করতেছেন এবং জনগণকে সচেতন করতেছেন। মসজিদে অপরিচিত কোনো লোক আসছে কিনা, ওর সাথে কোনো পুটলা আছে কিনা বা ও কোনো অপতৎপরতা করেছে সে ব্যাপারে আমরা সচেতন থাকব। সিলেটে মাজার সংলগ্ন মসজিদ সহ থানাভিত্তিক মসজিদের সংখ্যা 5,500-এর মতো, আর মাদ্রাসা রয়েছে 465টি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দিন দিন স্থায়ী সমস্যায় রূপ নিচ্ছে নোয়াখালীতে গ্যাস সংকট। দিনের বেলা চাহিদা মতো গ্যাসের চাপ মিলছে না কোনো এলাকাতেই। এতে রান্নাবান্না নিয়ে বিপাকে পড়তে হচ্ছে গ্রাহকদের। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে এ সংকট চললেও কোনো পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ। অবশ্য সমস্যার কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের কর্মকর্তারা। সাইফুল্লাহ কামরুলের তথ্য ও জামাল উদ্দিনের ছবিতে ডেস্ক রিপোর্ট। পরিবারের জন্য ভাত রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন নোয়াখালী সদর উপজেলার শোল্লাগটিয়া এলাকার বাসিন্দা জাকিয়া সুলতানা। কিন্তু লাইনে গ্যাস না থাকায় বাধ্য হয়ে সিলিন্ডার ব্যবহার করে চালাচ্ছেন রান্নাবান্না। এতে একদিকে অতিরিক্ত খরচ হচ্ছে, অন্যদিকে বাড়তি সময় লাগছে।
শুধু জাকিয়াই নন, পার্শ্ববর্তী দত্তেরহাট, সোনাপুর, জালিয়াল ও পূর্বচর উড়িয়া এলাকায়ও একই অবস্থা। প্রতিদিন সকাল 6টার পর থেকেই বন্ধ হয়ে যায় গ্যাস সরবরাহ। এতে প্রতিনিয়ত রান্নাবান্না নিয়ে বিপাকে পড়ছেন তারা। গ্যাস লাইন আছে কিন্তু গ্যাস থাকে না, এই জন্য আমাদের রান্না বান্না কষ্ট হয়, বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে সমস্যা হয়। 6টা 6:30টার ভিতরে গ্যাস চলে যায়, তো আমরা সারাদিন কি করে রান্না করি? 650 টাকা গ্যাস বিল দিতে হয়, আবার চুলাতেও রান্না করতে হয়। মেহমান আসলে 1 কাপ যে চা দিব আমাদের সেই ক্ষমতা থাকে না। গ্রাহকদের অভিযোগ, নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসলেও সংকট সমাধানে কোনো পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ। 7 বছর পর্যন্ত আমাদের গ্যাস পাইতেছি না, প্রত্যেক মাসে আমরা বিল পরিশোধ করতেছি। অনেকবার ওনাদের কাছে দাবি উপস্থাপন করছি, ওনারা দিবে বলে আমাদেরকে দেয় নাই। ধৈর্য ধরতে ধরতে এখন আমাদের ধৈর্য দেওয়ালে পিঠ হয়ে গেছে, আমরা আর পাইতেছি না। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কমিটির এ কর্মকর্তা। এ ব্যাপারে আমার ডিজিএম স্যার, আমি এবং অন্যান্য কর্মকর্তারা সহ আমরা সরজমিনে পরিদর্শন করছি। এখন ফেনীতে আমাদের একটা পয়েন্ট আছে, ওই টিবিএস 10 দিনের ভিতরে আমরা বাইপাস লাইনের কাজ সম্পন্ন করলে পরিস্থিতির অনেকটা উন্নতি হবে। নোয়াখালী সদর উপজেলায় গ্যাস সংযোগের গ্রাহক প্রায় 3000। সময় সংবাদ, নোয়াখালী। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর অভিযানে 17 পিকেকে কুর্দি যোদ্ধা নিহত হয়েছেন। সোমবার দেশটির সেনাবাহিনীর ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এই খবর জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ইরাক সীমান্তবর্তী দেশটির সিজার শহরে চালানো কুর্দি বিরোধী অভিযানে দুপক্ষের বন্দুকযুদ্ধে নিহত হন অন্তত 5 কুর্দি যোদ্ধা। এছাড়াও এদিন দেশটির ওয়ান প্রদেশে চালানো একই ধরনের অভিযানে নিহত হন আরও অন্তত 12 পিকেকে কুর্দি যোদ্ধা। এই ঘটনার প্রতিবাদে সেখানে তুর্কি পুলিশের সঙ্গে কুর্দিপন্থী বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান ব্যবহার করে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। দীর্ঘ সময় পর অবশেষে সিরিয়ার অবরুদ্ধ শহর মাদায়াতে জাতিসংঘের ত্রাণ সামগ্রী পৌঁছালেও কাটেনি সেখানকার মানুষের দুর্দশা। চরম মানবিক বিপর্যয়ের শিকার অন্তত 400 বাসিন্দাকে জরুরি চিকিৎসার জন্য দ্রুত সরিয়ে নেওয়া প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে প্রবাসী থেকার শিথিল হওয়ার পর জাতিসংঘের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থাও এরই মধ্যে মাদায়াতে পাঠাতে শুরু করেছে ত্রাণ সামগ্রী। আমার ছেলে হেপাটাইটিসে আক্রান্ত। এখানে না আছে কোনো ওষুধ, না আছে কোনো ডাক্তার। বেঁচে থাকার জন্য ন্যূনতম খাবারটুকু আমরা এখানে পাচ্ছি না। কি করে আমরা এখানে বাঁচবো? এখানে বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর কাছে প্রচুর পরিমাণে খাবার রয়েছে, কিন্তু তারা এগুলো কাউকে দেয় না। আমরা দিনের পর দিন শুধুমাত্র ঘাস খেয়ে কোনো মতে বেঁচে আছি। দিনের পর দিন, মাসের পর মাস অনাহারে থেকে প্রচন্ড মানবিক বিপর্যয় শিকার এসব মানুষের কথাতেই স্পষ্ট, বেঁচে থাকার জন্য একটুখানি খাবারই এখন তাদের একমাত্র চাওয়া। দামেস্কে দীর্ঘ সময় আটকে থাকার পর সোমবার রাত থেকেই দেশটির অবরুদ্ধ শহর মাদায়াতে পৌঁছাতে শুরু করে জাতিসংঘের ত্রাণের বহর। একটুখানি খাবারের অপেক্ষায় থাকা সেখানকার প্রায় 40,000 বাসিন্দার জন্য বহরটিতে সরবরাহ করা হয় খাবার, পানি, চাল, ময়দা সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এছাড়াও বহরটিতে ছিল প্রয়োজনীয় ওষুধ, দ্রব্যাদি ও কিছু সংখ্যক চিকিৎসকও। মাদায়ায় প্রথম বহরের ত্রাণ সামগ্রী পৌঁছালে প্রাথমিকভাবে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণের পর জাতিসংঘ জানায়, জরুরি ও উন্নত চিকিৎসার জন্য মাদায়ার বাসিন্দাদের মধ্যে অন্তত 400 জনকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া প্রয়োজন। গত রাতেই আমাদের ত্রাণের বহর মাদায়া সহ আশপাশের কয়েকটি অবরুদ্ধ এলাকায় পৌঁছেছে। সেখানে দায়িত্বরত আমাদের স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মীদের কথা অনুযায়ী অপুষ্টি ও অনাহারে থাকা মৃত্যু পথযাত্রী প্রায় 400 বাসিন্দাকে আমরা এরই মধ্যে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছি। এদিকে সিরিয়ার অবরুদ্ধ শহরগুলোতে প্রবেশাধিকার শিথিল হওয়ার পর জাতিসংঘের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থাও এরই মধ্যে সেখানে ত্রাণ সামগ্রী পাঠাতে শুরু করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এছাড়াও বৃহস্পতিবার নাগাদ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে জাতিসংঘের আরও একটি ত্রাণ বহর মাদায়াতে পৌঁছাবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে একদিন বেশি সময় পাওয়াতে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বুধবার ম্যাচকে সামনে রেখে বুয়েট মাঠে অনুশীলন করে মারুফুল শিশুরা।
দলের রক্ষণভাগের অভিজ্ঞ মুখ ওয়ালি ফয়সাল জানান, নতুন কোনো মন্ত্র নয়, ম্যাচ বাই ম্যাচ জেতার লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ। আর পরবর্তী লক্ষ্যটা সেমিফাইনাল। হঠাৎ সূচিবদল বঙ্গবন্ধু গোল্ড কাপে, তাই ঢাকা পর্ব শুরু হচ্ছে একদিন পরে। তবুও বিশ্রামে নেই মামুনুলরা। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর আরও চন্মনে অনুশীলনে সবাই। এবার যে সেমিফাইনালে যাওয়ার পালা। আগের দিনের অনুশীলনে হালকা চোট পেয়েছিলেন দারুণ ছন্দে থাকা স্ট্রাইকার সাখাওয়াত রনি। যদিও এদিন অনুশীলনের মাঠে নেই তার কোনো ছাপ। চোট কাটিয়ে অনেকটাই খোশ মেজাজে লাল সবুজের জার্সি গায়ে শেষ 2 ম্যাচে 4 গোল করা এই শেখ জামাল স্ট্রাইকার। মালয়েশিয়ার প্রতিনিধিত্বকারী দল ফেলডা ইউনাইটেডের বিপক্ষে নতুন কোনো মন্ত্র নয়, মনোবলটা ঠিক রেখে মাঠের লড়াইয়ে জেতাটাই হবে মূল লক্ষ্য, জানালেন দলের অভিজ্ঞ সেনানী ওয়ালি ফয়সাল। প্রত্যেকটা ম্যাচই ফাইনালের মতো, আমরা প্রতিটা ম্যাচ ফাইনাল হিসেবেই খেলি। আর প্রথমত যেহেতু আমরা প্রথম ম্যাচটা জিতেছি, আমরা চাইবো যে সেকেন্ড ম্যাচটা জিতে শুরু থেকেই আমরা কোয়ালিফাই করে ফেলা। মালয়েশিয়া টিম যদিও খুব ভালো টিম, এর আগে চ্যাম্পিয়ন হয়েছে, তো আমার মনে হয় এবার আমরা তাদের সাথে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারবো। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর দলের ভেতরের পরিবেশটা এখন বেশ চাঙা, তাই নতুন কোনো কৌশল রপ্ত না করে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলেই সেমিতে পা রাখার পরিকল্পনা টিম বাংলাদেশের। সবার ঐক্যবদ্ধ হয়ে টুর্নামেন্টটা খেলতে হবে। টুর্নামেন্টটা ঐক্যবদ্ধভাবে খেলতে পারলে আমরা আমাদের ভালো রেজাল্ট একটা নিয়ে আসতে পারবো, দেশের জন্য ভালো একটা শুভকামনা করতে পারবো। যে কোনো সময় যে কেউ গোল করে টিমকে উইন করতে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে রেকর্ড পঞ্চমবারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি অর জিতলেন বার্সেলোনা ও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এছাড়া বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রকে সবশেষ আসরে বিশ্বকাপ জেতানো কার্লি লয়েড। আর বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন বার্সেলোনা বস লুই এনরিক। পাশাপাশি সেরা গোলের জন্য পুস্কাস অ্যাওয়ার্ড পেয়েছেন ব্রাজিলের ওয়েন্ডেল লিরা। লাল গালিচায় সারি সারি তারকার মিছিল, কেউ বা বান্ধবী সহ, কেউ বা এসেছেন একাই। সুইজারল্যান্ডের জুরিখে ফিফা বর্ষসেরা পুরস্কার ব্যালন ডি অর জয়ীকে বরণ করে নিতেই এই বর্ণিল আয়োজন। দানি আলভেজ, স্যামুয়েল ইতো থেকে শুরু করে মঞ্চ মাতাতে এসেছেন ফুটবল দুনিয়ার সব তারকারা। কেউ বা সেলফি তুলেছেন সমর্থকদের সঙ্গে, কেউ বা আবার অটোগ্রাফ দিয়েও খুশি করেছেন সমর্থকদের। তবে সবার অপেক্ষায় ছিল কাঙ্ক্ষিত সেই ক্ষণের জন্য। 2009 থেকে 2012 বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা টানা 4 বার জিতে ব্যালন ডি অরটা একরকম নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন মেসি। কিন্তু গেল 2 বছর মেসিকে পেছনে ফেলে ব্যালন ডি অর জিতে নিয়েছিলেন পর্তুগাল ও রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এ মৌসুম শুরুর আগেই কানাঘুষা চলছিল, এবার হয়তো রাজত্বটা ছাড়তেই হতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোকে। কারণ বার্সেলোনার হয়ে গেল মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন মেসি। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে, উয়েফা সুপার কাপ ও সর্বশেষ ফিফা ক্লাব বিশ্বকাপ সবগুলো আসরের শিরোপায় জিতেছে বার্সেলোনা। আর দলের এ সাফল্যের মূল কারিগর ছিলেন মেসি। গেল মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মোট 61টি ম্যাচ খেলে মেসি গোল করেছেন 52টি, তাই প্রায় 41% ভোটই গেছে মেসির পক্ষে। আর তাতেই ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে রেকর্ড পঞ্চমবারের মতো ব্যালন ডি অরের মালিক হলেন মেসি। আমাকে যারা ভোট দিয়েছেন সবাইকে ধন্যবাদ। এমন অর্জন কখনোই আপনাদের সমর্থন ছাড়া সম্ভব হতো না। ভবিষ্যতে সমর্থকদের আরো অনেক কিছু উপহার দিতে চাই আমি। আর দ্বিতীয় সর্বোচ্চ 27.5% ভোট পেয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। নেইমার পেয়েছেন 7.5% ভোট। এছাড়া বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার কার্লি লয়েড। বর্ষসেরা কোচের পুরস্কার পেয়েছেন বার্সেলোনা কোচ লুইস এনরিক। পারভিন আক্তার, সময় সংবাদ। দুপুরের সময় এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রধানমন্ত্রীর আহ্বানের পরও কর্মবিরতি থেকে সরে না আসার ঘোষণা পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের। বেতন বৈষম্যের বিষয় নিয়ে সরকারকে বৈঠকে বসার অনুরোধ। সরকারি নীতিমালা উপেক্ষা করেই রাজধানীর অনেক স্কুলে ভর্তি কার্যক্রমে আদায় করা হচ্ছে অতিরিক্ত অর্থ। ক্ষুব্ধ অভিভাবকরা, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হলো আরও 2টি নতুন উড়োজাহাজ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিডর বিধ্বস্ত এলাকায় কয়েকটি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী ও মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষে একজনের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ। রেল যোগাযোগ বন্ধ, বিজিবি মোতায়েন। এবং বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বির ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। অভিযুক্ত এসআই মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। এ ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়ের।